আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। জন্য খুব বিবেচনা করে তো চলতে হবে। মানে বিবেচনা করতে যে যদি ওর মধ্যে বিবির সোনা ঢুকিয়ে দেয়। একজনের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে। যার জ্বর হয়েছে ওর নাম আক্কাস আলী। মেয়া ভাই কেউ থাকলে রাগ করিয়ে না, তাহলে নাম পাল্টাই দেবানে, নয় অসীম সরকারেরই জ্বর হয়েছে আর এক অসীম সরকার। কারণ অনেক সবার মুসলমান ভাইরা মনে মনে ভাবে আমাকে নাম কয় কেন। আর এ আক্কাস আলী তুমি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজলেও পাবা না। এর আধার কার্ডও নাই, আই কার্ডও নাই, পাসপোর্টও নাই, কিচ্ছু নাই। তা ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারবাবু দেখে ওরে বলছে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে, তা আমি যে ওষুধপত্র দিচ্ছি তুমি ঠিক মতো খাও। এই যে এন্ট্রোমাইসিটিন 500 mg ক্যাপসুল দিলাম, সকালে একটা, দুপুরে একটা খাবার পরে, আর রাত্রি খাবার পরে একটা খাবার, 3টে করে 12টায় কোর্স। আর যাতে এটা তোমার জ্বরের কমে যায় ফোর্স, তার জন্যই দিলাম প্যারাসিটামল। যদি জ্বর ওঠে 100 পর্যন্ত একটা প্যারাসিটামল খাবা, ঘাম দিয়ে জ্বরটা সারবে। কিন্তু ওতে তো আর পুরো সারবে না, এর নাম বোঝো তো। তাহলে প্যারাসিটামল কখন খাবা? জ্বর উঠলে ওটা বিবেচনা করে খাবা, যেন সকালে একটা, দুপুর একটা, বিকেল একটা খেয়ে ফেলে না, তাহলে দুর্বল হয়ে যাবা, কিন্তু সেলাইন লাগবে তারপরে। ওইটা হচ্ছে বিবেচনা করে খেতে হবে। হ্যাঁ, বুঝেছো তো বাবা? আর যে দিলাম এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল, এইটা কিন্তু ডেলি 3টে খেতে করবা না, ভুল। এটা একদম সকালে খাবার পরে একটা, দুপুরে খাবার পরে একটা, রাত্রি খাবার পরে একটা। তোমার অম্বল টম্বল আছে নাকি? কয় অম্বল সম্বল করি, এই তো বাঁচিয়ে থাকি। কয় খালি একটা কাজ করি তোমার, শোনো কি, এই প্যান্ডি দিলাম, ভোরে যখন খাবা, উঠে খাবা, ব্রেকফাস্ট করবা, বোঝো তো? ব্রেকফাস্ট বলে বুঝি বুঝি, বুঝি না তো কি, সকালবেলা খাওয়ার এই তো ব্রেকফাস্ট করে। ওই সকালে খাওয়ার আগে এর একটা খেয়ে নেবা প্যান্ডি। তোমার এই মাথা টাথা গড়ে নাকি? তা গড়ে না, তাই কি জ্বরের চোটে গড়ে না, হাঁটতে পারি না, পায়ে পায়ে পা হলে কি যায়। তাহলে দিচ্ছি, শোনো, ডেইলি খাবা একটা বিকোসুল। এটা কিন্তু করবা না ভুল, এটা খাবা ডেইলি, সকালবেলা খাবার পরে ওইটা খেয়ে নেবা একটা ডেইলি। তো ওর মধ্যে একটা বলছে বিবেচনা করে খাওয়া। বাড়ি যেয়ে সব ওষুধ তো খাচ্ছে, এখন বিবেচনা মানে কি তা আক্কাস আলী ঠিক পাচ্ছে না। বিবেচনা করিয়ে খাবা। পাশে আছে ওর এক চাচা, তার নাম আব্দুল জব্বর। গিয়ে বলে তার বছর, চাচা এই যে ওষুধ কয়টা দিয়েছে, সব কয়টা তো এই সকালে, দুপুরে, বিকেলে, আবার সকালে খাওয়ার আগে, সকালে খাবার পরে, এই একটা ওষুধ দিয়েছে, বিবেচনা করে খাবা। কয় ও ডক্টর বিশ্বাসের কাছে গেছিলে নাকি? বলে হ্যাঁ। ও আমিও বিবেচনা করে খাইয়ে ভালো হয়েছি। কি বিবেচনা? কয় বাড়ি যাবা, ওরা তো হিন্দু মানুষ, এই জন্য ওরা ভালো উচ্চারণ করতে পারে না, হবে হচ্ছে বিবেচনা, বোঝো না? ওরা কয় বউ, আমরা কই বিবি। তার মানে তুই বেটা বাড়ি যাবি, বাড়ি যেয়ে তোর বাড়ি আছে যে বিবি, তার প্রস্রাবের সাথে গোলাইয়ে এইটা খাবি, এরে কয় হচ্ছে বিবি সোনা। আরে কপাল রে! আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। বাড়ি যেয়ে যখন ওর বউয়ের বিবির কাছে কয়, এই কোনোদিন হয়, আমার আব্বার কাছে কোনোদিন শুনিনি, আমার নানা নানির কাছে কোনোদিন শুনিনি, কত জ্বরে ভুগিছে, তুমি কি বলছো? চলো তো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে। এরকম কথা বলতেই পারে না যে আমার প্রস্রাব দিয়ে গোলাই খাবা, বিবেচনা করি খাবা। ওর বিবি ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছেন? আমার প্রস্রাব দিয়ে গোলাই খাতে কইছেন। কয় কে কে কয়? কয় উনি কয়। ও কয় আমি কই না, আমার চাচা কয়। আমি তো ওটা বলেছি বিবেচনা করে খাবা, মানে কি জ্বর যদি ওঠে
তাহলেই খাবা, এটা বিবেচনার মধ্যে থাকবে। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। এই জন্যে প্রশ্নকর্তারও বিবেচনা করে প্রশ্ন করতে হবে কার কাছে আমি। মানে এক বুড়ো কর্তা বাঁশ ধারে বাঁশ কাটতে গেছে, তার দুটো বাঁশ কেটে খুলে বলি আপনাদেরকে নিকটে, ও বুড়ো কর্তা বাঁশের গোড়া ধরে যেই বের করার জন্য টান দিয়েছে, বাঁশের জায়গায় বাঁশ রয়ে গেছে, উনি যে উল্টে 5-6 হাত দূরে পড়েছে, বুঝেছেন? তাহলে বাঁশ ধারে যখন ওইখানে বুট হয়ে পড়েছে, দা গেছে একদিকে আর বুড়ো কর্তা আর একদিকে, উনি ঝাড়ি ঝুড়ি দিয়ে উঠে ভাবছে হিয়া, হ্যাঁ এই যে আমার যে যৌবনকালের বল, এক চোটে দুটো বাঁশ কেটে 2 বগলে ধারণ করে এক টানে বের করে নিয়ে আসতাম সময়, আমার সেই বল গেল কোথায়? চিন্তা করে করে, মানে ফিলোসফি কাজ করে তো মাথার ভিতরে, ফিলোসফিতে কাজ করতেছে। এইবার বুঝেছে শালার আমার এই বল তোই বুড়ি নেছে। তা সত্যি তাই, কর্তা তো রাগে রাগে বাড়িয়েছে যে থাক শালার বাস থাক। দা হাতে নিয়ে উনি ওইভাবে আসছে ধেয়ে রান্নাঘরের দরজায় গিয়ে ডাক দিয়েছে, এ বুড়ি। বুড়ি ঠিক পাইছে যে বুড়ো হয়ে গেছে, তো বাঁশ কাটতে গিয়ে বোধহয় কি অসুবিধা হয়েছে, এই জন্য রাগ হয়েছে গায়ে। বুড়ি একেবারে ফোকরা দাঁতে হাসি দিয়ে অমনি একেবারে তার সামনের পারে গিয়ে কয় যে কি হয়েছে, কষ্ট হয়ে গেছে? ওরে আমার সোনা রে, হ্যাঁ এই বয়সে এত কষ্ট কি? আর তুমি এ করতে গেলিয়ে কেন? আমি তোমার জন্য পাবদা মাছ রান্না করে নিয়ে বসে আছি, হ্যাঁ তুমি ভালো খাও সেই জন্যে, মানে এই তো কাজ। আপনাদের বলছি না, মানে বুড়ির কাজ হলো কোন কায়দায় বুড়োর মন ভুলানো যায়, এই সমস্ত কই আর কি। মন ভুলাচ্ছে, তোমার এত প্রিয় পাবদা মাছ তাই আমি রান্না করে নিয়ে বসে আছি, আরও একটু তেল কই রান্না করেছি, আর কটা ট্যাংরা মাছ আছে সেইগুলো রান্না করেছি, তাড়াতাড়ি চান করি আসো। চান করবো পরে, আগে বল কোথায় গেল আমার যৌবনকালের বল? বুড়ি কয় যে তোমার বল আছে, বুঝছো? বলে বল আছে কোথায়? বলে তুমি আমার কথা নাও, আগে স্নান করি আসো, এই যে যে সমস্ত তোমার জন্য আমি এত যত্নে রান্না করেছি এইগুলো খাও, খেয়ে দিয়ে একটু ঘুমাও, বিকেল বেলায় তোমার দেখাবো যে তোমার বল কোন জায়গায় আছে। মানে ওই বুড়োর হলো 6টা ছল, এই হলো বুড়োর বল। তা এইটা বুড়ি দেখাবে তো, কয় যে যাও চান করে এসে ভালো করে খাও, পেট ভরে খাও, তারপরে গিয়ে বিছানায় ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে আমি দেখাবো যে তোমার বল কোন জায়গায়। বুড়ো দেখে যে শালার হতেও পারে বুড়ি যে সমস্ত কায়দা জানে, চিন্তা করে নিজের প্রাণে, কেন আমি যেভাবে ওই বাঁশবাগানে ছিলাম সেইখান থেকে এক বেগে মানে নিরিখ করে চলে আসছি বুড়ি দিয়ে মারবো। কোন কায়দা যে সব জল করে দিল, আমার সব রাগ হয়ে গেল, জল হাতের থেকে দা পড়িয়ে গেল। তা পারলেও পারতে পারে সত্যি। উনি আর কি চান টান করিয়ে খেয়ে দিয়ে গেছে ঘরে, ঘুমোয় আছে। আর ওই যে ছেলের বুড়োর 6টা ছেলে যখন বাইরের থেকে বাড়ি আসছে, বুড়ি কয় যে খোকা বাবা, চান করার আগে তোরা আমার কথা নিবি, গিয়ে দেখ তোর বাবা বাঁশ কাটতে গিয়েছিল, বোধহয় বাঁশ কেটে আর বাড়িতে আনতে পারে নাই। তোরা তো 6 ভাই 6টা বাঁশ কাটবি, আর বুড়ো যে কয়টা কাটুক ওইগুলো নিয়ে ভালো করে এনে খড়িয়ে তোর বাবার দরজার সামনে দিয়ে টান টান করে রেখে দিবি। ছেলেরা কয় যে কেন বাবার ঘরের সামনে রাখবো কেন? যে তোর বাবার লাগবে না, দরকার আছে। সত্যি 6 ছেলে বাঁশ ঝাড়ে গেছে, আরো 6টা বাঁশ কেটে দেখে যে বাবা 2টো বাঁশ কেটেছিল বের করতে পারে নাই, উনি আর কি ওইটা ফেলে গেছে বাড়ি চলে। তাহলে ছেলেরা 2টো আর ওই 2টো, ছেলেরা 6টা আর ওই 2টো, এই মোট 8টা বাঁশ কেটে বলি আপনাদেরকে নিকটে। ছেলেরা তো ওগুলো কায়দা করে বেশ সুন্দর করে রেখে বাবার ঘরের দরজার সামনে দিয়ে টান টান করে রেখে চান করতে চলে গেছে। বুড়োর বিকেল বেলায় ঘুম ভাঙিছে, এইভাবে 2 হাতে চোখ রগড়াতে রগড়াতে উনি আর কি ঘরের বাইরে যাচ্ছে। তা যেই ঘরের বাইরে পা দিয়েছে,
ঘরের সামনে এলো, 8টা বাঁশ ওইভাবে লাইন দেওয়া আছে, বোঝেন না? ওই বাঁশে বাইরে আগে তো বাঁশ ধরে বাঁশের গোড়া ধরে টান দিয়ে সিট হয়ে পড়েছিল, আর এবার ওই বাঁশের পরে বুট হয়ে পড়েছে। আবার ওই জায়গার থেকে বুড়ো বিক্রম দিচ্ছে, বুড়ি। বুড়ি তাড়াতাড়ি দৌড়ে আসছে, কি আইছে? বলে এই যে বাঁশ আনিছে কে? কয় ও তোমার বলে আনিছে। কয় বলে আনিছে? বলে কেন তখন বলিছিলে না যে আমার এই যৌবনকারের বল কোথায় গেছে? তা আমি বললাম না যে তোমার বল আছে, দেখাবো? বলে তা কি দেখাবি? বলে আনিছে মানে কয় যে ওই যে তোমার 6টা চল, ওই হলো তোমার যৌবনকালের বল। ওই ফোকরা দাঁতে বুড়ো হাসি দিয়ে লাভ দিয়ে কয় যে হে আগে কবি তো, তাহলে আগের থেকে বললে আরো 10টা জম্মায় এঠিয়ে যেতাম, বল বাড়াতাম। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। তা ওরা বলছে ভাই, জীবন ভরি আমরা এত প্রতিযোগিতা শুনেছি বা দেখেছি, আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই, জগতে নাম ছড়িয়ে যাবে। একজন বলেছিল ভাই, জীবন ভরি এত ভালো কর্ম করলাম, কোনো ভালো কর্মই নাম হয় নাই, শালা যেদিন নিজের মাওয়ারি নিয়ে বেরোয় গিয়েছি সেদিন নাম ফাটিয়ে বললো। এটাও আছে না? তা বলছে কি শোনো, কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? কি এরে পাদ কয়? আসে বলেন। তাই এই পাদের প্রতিযোগিতা মানে কি? ওই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ না কিন্তু গল্পের প্রদীপ, প্রদীপ জ্বলে, পেয়ে দিয়ে যে প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আরে বাবা, তা 3 জন চলে গেছে সকাল সকালে বাজারে, গ্যাস বাড়াতে হবে তো। একজন যাইয়ে 45টা চপ খাইছে, এলেন্সার চপ, পেঁয়াজির চপ, তারপরে আলুর চপ, 45টা। আর একজন কি করেছে? 36টা কাঁচামূল্য খাইছে। কাঁচামূল্য মানে কাঁচামূল্য খাওয়ার মানে নাম শুনলে কেমন একটু গন্ধ গন্ধ, একটু কেমন গ্যাস গ্যাস ভাব হয়ে ওঠে না, খাইছে। আর একজন 36টা পোলট্রির ডিম খাইছে, তার সঙ্গে একটু বিট লবণ মিশাইছে, কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মিশানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। দাদা ঠিক পাইছে, সেট ভালো হয় না? আরে বাবা, খাইছে, জম্বের খাইছে। খাইয়ে এখন 3 জন হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, সে হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে। পা লাগিয়ে হেঁটে আসছে। তা 3 জন উপস্থিত হয়েছে, বলছে ভাই আর কত সময় চাপিয়ে চুপিয়ে রাখবো, এবার প্রতিযোগিতা শুরু কর। প্রদীপ জল জল করে জ্বলছে। একজন যাইয়ে কাজ হয় নাই। আচ্ছা, আমি এই পাত দেওয়ার সাথে সাথে উনি মাথায় এরকম ঝুলতে লোকের, মানে হাওয়া কি ওই দিক গেছে নাকি? ঠিক আছে। তা দ্বিতীয় জন একটু, আমি একটু কায়দা করে দিই। ও গিয়ে কায়দা করে নাকে কাপড় দিছে, গন্ধ ওই জায়গায় গেছে না। হরিবল হরিবল, ভালো, ঠিক আছে। তা পাত দেশে ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করেছে, লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল সেটা খুলিয়ে ফেলাইছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে, অনেক সময় না, সব সময়। আন্ডার প্যান্ট খুলে একদম ক্লিয়ার, অল ক্লিয়ার। আন্ডার প্যান্ট খুলিয়ে লুঙ্গি দোফাস করিয়ে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি ওই অঙ্গ নিয়ে যাব, পাদের জোরটা একটু বাড়বে।
আর যদি জাগা মতো একটু স্যাত খাই, ডাক্তারের কাছে যাই 200 টাকার মলম নেব, কিন্তু 800 টাকা তো লাভ হবে। লুঙ্গি উঠাইয়ে দুভাস করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে দম ধরে যখন তুড়ুম করে ছাড়িয়ে দেশে পাত বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। হরিবল। ও কয়ে 1000 টাকা ফেল, প্রদীপ লিবে গেছে। কয় শালা তুই 2000 টাকা ফেল, এই তোর সাথে কথা ছিল কি, তুই পাট দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাকিয়ে প্রদীপ লিবেলি কেন? ফেল 2000। আমি যখন ঘরে বসে আছি, কয়জন গেছে, বলছে দাদা একটু রোয়াজ দেবেন। এ পাগল যেন আবার খেপে না যায়, শালা তুই আমার পাদে কি করছিস? যাই তোর আজ কবি। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন চলি, আর রাস্তায় দাঁড়িয়ে আছে আর একজন। সে বলে যে দাদা আপনার নাম কি? বলে আমার নাম অজিত চক্রবর্তী। তা সাধারণত দেখুন না, একজনে কাউকে প্রশ্ন করলে সে জবাব দিয়ে আবার পুনরায় প্রশ্ন করতে পারে। এই জন্য উনি তো অজিত চক্রবর্তী, যেহেতু উনি কলেজের প্রফেসর, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। ও যে সামনে দাঁড়ায় কয় যে কি দাদা আমার নাম শুনলেন না? কীরকম ভদ্রতা! হ্যাঁ, আমি আপনার নাম শুনলাম, তা আপনি আমার নাম শুনবেন না? এই জন্য বলে তা বলুন আপনার নাম কি? বলে আবার বলুন তো আপনার নাম কি? বলে অজিত চক্রবর্তী। ও বলে আমার নাম বিজিত নিকটবর্তী। দেখেছেন গন্ডগোল বাঁধানোর কায়দাটা কেমন? উনি বলছেন আমার নাম অজিত চক্রবর্তী, আর ওই ফাজিল কয় যে আমার নাম বিজিত নিকটবর্তী। এইবার কয় যে তা দাদা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি স্বল্প বাহির দিয়া। এইবার ওকে বলেছেন তা আপনার বাড়ি? ও কয় আপনার বাড়ি তো স্বল্প বাহির দিয়া, আর আমার বাড়ি কিঞ্চিত ভিতর দিয়া। দেখেছেন? তা বলে আচ্ছা আপনি বিয়ে করেছেন? ভদ্রলোক বলছেন যে কি কেমন কথা বলেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, বিয়ে করেছে, আমার 4 ছেলে। বলো আপনার 4 ছেলে? এখানেও তো গেল মিলে, আমারও তো 4 ছেলে। তা আপনার ছেলেদের নাম রেখেছেন কি? উনি বলছেন দেখুন আমার ম্যাডাম তো এই সাহিত্যের প্রভাষিকা, এই জন্যই উনি খুব রসিকা, তাই ছেলেদের নাম একটু মিলিয়ে মিলিয়ে করেছেন, রক্ষণ মিলিয়ে মিলিয়ে রেখেছেন। বলে সেটা কেমন? বলে আমার স্ত্রী আমার 4 ছেলের নাম রেখেছেন সম্বর, অম্বর, পীতম্বর, দিগম্বর। এই যে পরপর এইভাবে মিলিয়ে নাম রেখেছেন, সম্বর, অম্বর, পীতম্বর আর দিগম্বর। ও বলে যে আমার 4 ছেলের নাম কি তা শুনবেন না? ভদ্রলোকে তো কলেজের দেরি হয়ে যাচ্ছে, উনি তাড়াতাড়ি হন হন করে হেঁটে যেতে চান, আর ও পেছন থেকে পাঞ্জাবির কোনা টেনে ধরে বলে যে কি ব্যাপার বললেন না? জিজ্ঞেস করুন আমার 4 ছেলের নাম কি। বলে ঠিক আছে বলুন। যে হ্যাঁ, আমার স্ত্রীও খুব রসিকা, আপনাদের ছেলেদের নাম যেমন মিলিয়ে রেখেছেন সম্বর, অম্বর, পীতম্বর, দিগম্বর, আর আমার 4 ছেলের নাম হলো সেপ্টেম্বর, অক্টোবর। Thanks for watching.